প্রিয় দর্শক, প্রবাসী দিনিয়া এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস জীবন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকের পর্বে মালয়েশিয়ার একজন সফল ব্যবসায়ীর গল্প বলবো আপনাদের। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে যে কুয়ালালামপুরে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাতারে নিজেকে দাঁড় করিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। নিরাপদ বিনিয়োগের জন্য এখন দেশটিকে বিবেচনায় আনছেন অনেকেই। বিশেষ করে বাংলাদেশিদের জন্য বিনিয়োগের পাশাপাশি স্বল্প পুঁজির ব্যবসার দুয়ার অবারিত। সম্ভাবনার ওই দেশটিতে শূন্য হাতে আসা মোহাম্মদ সেলিম নামে প্রতিষ্ঠিত এক বাংলাদেশিকে নিয়ে এবারের গল্প। স্বপ্নের এই দেশটিতে অনেকের স্বপ্ন ভেঙেছে, কারো গড়েছে, কারো বা ভাঙা করার মধ্য দিয়ে জীবনের অনেক মূল্যবান সময় চলে গেছে। কিন্তু বাংলাদেশি যুবক সেলিম সেসব বাধা পেরিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য রকমের এক উচ্চতায়। 26 আগস্ট 2006-এ মালয়েশিয়াতে প্রথম আসি। এখানে কার্পেট রাইয়া নামে একটা কোম্পানি আছে, ওইখান থেকে আমরা আগে কার্পেট ইম্পোর্ট করতাম, অ্যাজ ওয়েল চায়না থেকে করতাম। সো ওই সূত্র ধরে আসলে মালয়েশিয়াতে আসা কার্পেট ইম্পোর্ট করা নিয়ে। তারপরে দেখা গেছে আস্তে আস্তে বিভিন্ন লোকের সাথে পরিচিত, বিভিন্ন ব্যবসার সাথে, ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত হয়ে আস্তে আস্তে এইখানে যে এখন যে বর্তমানে যিনি আমার ওয়াইফ, তার সাথে আমার আগে ফ্রেন্ডশিপ হয়েছিল। ফ্রেন্ডশিপ হওয়ার কারণে তার সাথে চলাফেরা করে এবং মালয়েশিয়াতে ঘোরাঘুরি করে মনে হলো যে আসলে এখানে এই দেশটা মোটামুটি ভালো, এখানে আসলে যদি আমি স্টে করি হয়তো বা ফিউচার আমার ব্রাইট হবে। বাবা ব্যবসায়ী হাজি শামসুদ্দিন শেখ আর মা আনোয়ারা বেগম। 5 বোন আর 2 ভাইয়ের মধ্যে সেলিম হলেন চতুর্থ। স্কুলের গণ্ডি বলতে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনাই করেছেন তিনি। সংসারের কাণ্ডারি বাবার অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে হয় তাকে অসময়ে। কোমলমতি মনে জীবনের শুরুতে ধাক্কা খান সেলিম। বাবার দোকান দেখাশোনার পাশাপাশি সংসারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়ে তারই কাঁধে। আমি যখন এখানে প্রথম আসছি আসলে আমি তো কিছু চিনতাম না, জানতাম না। সো আমার ওয়াইফের সাথে ঘোরাঘুরি করে কথাবার্তা বলে কিংবা আমি খুব জলদি ভাষাটা শিখতে পারছি, দেশের যে ল্যাঙ্গুয়েজটা ভেরি ইম্পর্টেন্ট। আমি রিসার্চ করা শুরু করলাম যে আসলে অ্যাকচুয়ালি আমি কী করতে পারি এখানে, কী করলে হবে। সো স্ট্রাগল তো অবশ্যই করছি অলমোস্ট 3 to 4 ইয়ার্স। এর আমি বলবো যে এটা বাহিরের নেটওয়ার্ক, ওইটা আমি নিজেই করছি। আমার ওয়াইফের শুধু আমি অফিসিয়াল অ্যাডমিনের যে কাজগুলি সেগুলোই তারা করেছি। শুরুটা অ্যাকচুয়ালি আমার হয়েছিল এখানে, আমি ইন্টারনেট ক্যাফে করছিলাম। এখানে একটা ইন্টারনেট ক্যাফে যেটা আমার ওয়াইফ অপারেটিং করতো। সেখান থেকে বিজনেস কার্ড হতে শুরু করে প্রোফাইল, লেটার হেড, তারপরে গ্রাফিক ডিজাইন, সো মেনি কাইন্ড অফ সার্ভিস ফ্রম দেয়ার। সো এখান থেকে আস্তে আস্তে শুরু হলো। তারপরে আমি এখানে কোম্পানি করলাম কনস্ট্রাকশনের বিজনেসের জন্য, তারপরে ম্যানেজমেন্ট সার্ভিসের জন্য, সিকিউরিটি সার্ভিসের জন্য, ঠিক আছে। তারপরে আমি একটা চিকেন স্লটিং প্ল্যান করছি। সো ক্যাপাসিটিস এভরি ডে 15,000 পিসেস। আইটি বিজনেস শুরু করলাম,
and any kind of office security solution, networking, hardware এবং সিকিউরিটি সার্ভেলেন্স সিস্টেম। আমার নিজস্ব ব্র্যান্ডের সিসি ক্যামেরা আছে, সো ওটা আমার এজিডি ব্র্যান্ডের। ওটা আমি এখন ইন্ডিয়াতে দিতেছি, নেপালে দিতেছি, বাংলাদেশে দিতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ মালয়েশিয়াতে মার্কেটিং করতেছি। সো ওটা আমি ম্যানুফ্যাকচার, আমার ডিজাইন, স্পেসিফিকেশন, এভরিথিং ফ্রম মাই কোম্পানিজ এবং আমার ইঞ্জিনিয়ারের থেকে। সো অফিস সিকিউরিটি সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক, এগুলি অবশ্য আমরা সলিউশন দিতেছি। আপনার নেটওয়ার্কিং সিস্টেম, এনি কাইন্ড অফ নেটওয়ার্ক, আপনার সার্ভার রিলেটেড কিংবা অফিস নেটওয়ার্কিং, এখানে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, এটা আমরা মালয়েশিয়াতে সাবা সারোয়াকে দিতেছি। পড়াশোনা করে অনেক বড় হবার স্বপ্ন ছিল এই তরুণের। ভাগ্যের কারণে কিছুটা বাবার উপর অভিমান করে 1988 সালে যশোর থেকে ঢাকায় এসে রেলওয়ে সুপারমার্কেটের চাকুরি জীবন শুরু করেন। 1997 সালে এরপর সিঙ্গাপুরে কনস্ট্রাকশন কাজে এবং পরে সেখানে সুপারভাইজার হিসেবে নিয়োগ পান। আমি অলরেডি বাংলাদেশে একটা আইটি কোম্পানি করছি এবং আমার আইটি ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশে। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম নিয়েও আমরা কাজ করতেছি। বাংলাদেশি ইঞ্জিনিয়ার দিয়ে আমরা সফটওয়্যারটা ডেভেলপ করেছি, বাট দে আর ইউজিং থার্ড পার্টি সফটওয়্যার। পার্সোনাল ট্র্যাকিং সফটওয়্যারও আমরা বাংলাদেশে নিয়ে যাচ্ছি, ইন্ট্রোডিউস করাবো বাই মার্চে। আপনি এভরি মিনিট আপনার ছেলে, আপনার ওয়াইফ, আপনার মাদার ফাদার কে কোথায় কত কিলোমিটার ফারে আছে, সেই জিনিসগুলি আপনারা সবাই ফলো আপ করতে পারবেন। আমরা আরেকটা অ্যাপস ইন্ট্রোডিউস করাবো বাংলাদেশে। কিছুদিন আগে ওয়েবার নামে একটা অ্যাপস ট্যাক্সির জন্য করছিল, যেটা মালয়েশিয়াতে চলতেছে। ওই অ্যাপসটা আমরা নিজেরা ডেভেলপ করছি সফটওয়্যারটা, এবং ওইটা ভেহিকেল ট্র্যাকিংয়ের সাথে আমরা সিএনজিতে দিতে চাচ্ছি। গভর্নমেন্ট যেটা নিয়ে ভাড়া নিয়ে প্রবলেম হইতেছে, মিটার নিয়ে প্রবলেম হইতেছে, দেখা গেছে যেখানে প্যাসেঞ্জার আছে ওইখানে সিএনজি নেই, যেখানে সিএনজি আছে ওইখানে প্যাসেঞ্জার নেই। অ্যাকচুয়ালি আমাদের ওই অ্যাপসের মাধ্যমে প্যাসেঞ্জার এবং ড্রাইভার দুজনেরই কমিউনিকেটটা পারফেক্টলি হবে। 2016 সালে সাবলেট সিকিউরিটি কোম্পানির মধ্যে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড অর্জন করে। শ্রেষ্ঠ ব্যবসায়ীর স্বীকৃতিস্বরূপ মালয়েশিয়াতে 2015 সালে আর ইন্দোনেশিয়াতে 2012 সালে ধাতুশিপ অ্যাওয়ার্ড অর্জন করে মোহাম্মদ সেলিম। ব্যবসায়িকভাবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি আপনার ইন্দোনেশিয়া থেকে ধাতুশিপ, মালয়েশিয়া থেকে ধাতুশিপ পেয়েছি। যেটা নিয়ে মালয়েশিয়াতে ধাতুশ্রী, তানশ্রী, তুন, এই 4টা অ্যাওয়ার্ডের মধ্যে একটা হইতেছে, প্রথম হইতেছে ধাতু। সো দ্যাট ইজ নট ইজি টু গেট, ভেরি ডিফিকাল্ট টু গেট, but they take a lot of times, the inquiries, what are you doing, how are you doing, how is your activities, social activities. আমরা বেশ কিছুদিন আগে মালয়েশিয়াতে এশিয়া প্যাসিফিক যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, এবং লাস্ট মান্থ 10 নভেম্বর আমার কোম্পানি সিকিউরিটি সার্ভেলেন্সের মধ্যে আপনার চায়না সেনজেন থেকে ইনোভেটিভ সিকিউরিটি সার্ভিসেসের উপরে আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি। সালে 26শে আগস্ট মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় বেড়াতে এসে এক শপিং মলে মালয়েশিয়ান এক তরুণীর সাথে পরিচয় হয়ে যায় সেলিমের। প্রথমে পরিচয় আর তারপরে যা গড়ায় একেবারে বিয়ের পিড়িতে। মালয়েশিয়ান এই নারী এনটিভির প্রবাস জীবন টিমকে অফার করলেন কুয়ালালামপুর থেকে প্রায় 350 কিলোমিটার দূরে তার বাবার বাড়িতে যাবার। এরকম আমন্ত্রণে বের হয়ে পড়ল এনটিভির প্রবাস জীবন টিম। পথে দেখা গেল পাহাড়, পাম বাগান, সারি সারি বিভিন্ন ফুল ও ফলের গাছ।
গন্তব্যে গিয়ে দেখা গেল বাংলাদেশি আবহে গড়া একটি পরিবার। কোথায় আছি, মালয়েশিয়া না বাংলাদেশ, বোঝার উপায়ই নেই। আতিথেয়তা পছন্দ করে মালয়েশিয়ানরা। স্বামীর দেশ থেকে কেউ এসেছে, এটা যেন এই মালয়েশিয়ান নারীর কাছে অনেক আনন্দের। এই পরিবারের একটি মেয়ের বাংলাদেশি দুলাভাইকে নিয়ে কত রকমই না মন্তব্য। প্রবাস জীবন টিমের কাছে তার কিছু অংশ এখন শোনা যাক। 3 hours from KL to here lah. আমরা সময় পেলে প্রায় এখানে চলে আসি। আমাদের বাড়ি এখান থেকে প্রায় 3 ঘন্টা দূরত্বে অবস্থিত। আমরা একসাথে মিলিত হই, তারপর পিকনিকে যাই, মুভি দেখতে যাই আর আড্ডা দিই। Then gathering. Uncle Salim like to eat a lot. সেলিম খুবই ভালো মানুষ। আমার খালার সাথে বিয়ে না হলে এত ভালো একজন মানুষকে আমরা চিনতে পারতাম না। সেলিম খেতে খুব পছন্দ করেন আর আমাদের নিয়ে আনন্দ করতেও খুব পছন্দ করেন। Care of her very nicely. স্যাটারডে সানডে অফ থাকে, সো ফ্রাইডে নাইটে চলে আসলে আমরা আবার সানডে নাইটে কলম্বো চলে যাই। সো এখানে আসলে দেখা গেছে সবার সাথে আড্ডা মারা যায়। তাছাড়া আপনার ব্রেকফাস্ট কিংবা ডিনার, লাঞ্চ এগুলি খুব মানে আমাদের দেশের মধ্যে কিছুটা কালচার এখানে একই টেস্ট। এখানকার টেস্টিটা মোটামুটি আমাদের গ্রামের মতোই। পরিবারের ছোটরাও দুলাভাইকে যে কিভাবে আগলে রাখে তা তাদের কথাতেই প্রকাশ হলো। When we study in Shah Alam, he always take care of us. সেলিম একজন হৃদয়বান মানুষ। তাকে যতটুকু চিনি, সে আমার খালাকে খুব ভালোবাসে ও খেয়াল রাখে। আমরা সময় পেলেই একসাথে সময় কাটাই। We went to their home. খুবই ভালো লাগে আমাদের খালা খুবই ভালো রান্না করতে পারে, তবে সেলিম আমাদেরকে প্রায় বাইরে নিয়ে যায় ডিনারে। সুন্দর হাসিমাখা এই পরিবারের ভেতরে যে একটা চাপা কষ্ট লুকিয়ে আছে, তা হলো এই দম্পতি এখনও বাবা মা হতে পারেননি। অনেক আবেগী চোখে আর মুখের কথায় সেই কষ্টটা তুলে ধরল এই নারী। প্রতি মুহূর্তেই তিনি এক অজানা ভয় ও শঙ্কার মাঝে অবস্থান করেন। যদি সন্তান উপহার দিতে না পারেন, তাহলে কি টিকে থাকবে এই সুখের সংসার? He also sure he loved me. That's why আমাদের বিবাহিত জীবনের 10 বছর কেটে গেছে। সেলিম একজন স্বামী হিসেবে খুবই ভালো মানুষ। আমার ও পরিবারের খুবই খেয়াল রাখে সে। সেলিম ব্যবসার ক্ষেত্রে খুবই সচেতন, অনেক কষ্ট করে বিজনেস দাঁড় করিয়েছে। আমরা একসাথে অবসর সময়ে খুব আনন্দ করি, মুভি দেখতে যাই, পিকনিকে যাই। এ পর্যন্ত অনেকগুলো দেশ আমরা একসাথে ভিজিট করেছি। বাংলাদেশে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আমার শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ সকলেই খুব আন্তরিক। গ্রামের মানুষগুলি আমাকে খুব আদর যত্ন করেছে। আমরা সব কিছু মিলিয়ে ভালো আছি। শুধু একটা জিনিসের অভাব, আমাদের ঘরে আল্লাহ কোনো সন্তান দান করেননি। উচ্চতর ডিগ্রি নেবার সৌভাগ্য হয়নি দারিদ্র্যের কারণে। ছোটবেলায় সহ্য করতে হয়েছে অনেক বঞ্চনা। অবশ্য কোনো কিছুতেই আক্ষেপ নেই মোহাম্মদ সেলিমের। সব বাধা অতিক্রম করে দারিদ্র্যকে জয় করে সন্তান না হওয়ার যন্ত্রণাটা কিছুটা যন্ত্রণা দেয় তাকে। কিন্তু ভাগ্যের উপর কারো হাত নেই, তাই সব কিছুই মেনে নিয়েছেন সেলিম। বাকি জীবনটুকু অফুরন্ত ভালোবাসা দিয়ে মানুষের সেবা করে কাটিয়ে দিতে চান। দর্শক, প্রবাস জীবনটা আসলে কেমন, ভবিষ্যৎ বাংলাদেশকে কেমন দেখতে চান তারা? ইন্দোনেশিয়ার কয়েকজন প্রবাসী বাংলাদেশিদের কাছে এখন সেই কথাই শুনবো। কিছুটা ইন্ডিপেন্ডেন্স যদি আমরা নিজের মতন করে চিন্তা করি, তাহলে অবশ্যই পুরা ইন্ডিপেন্ডেন্স এখানে পাচ্ছি। কিন্তু যদি বলি যে ফ্যামিলি থেকে আলাদা হয়ে থাকার যে
কষ্টটা কিংবা ফ্যামিলির সাথে থেকে অভাবটা সেটা হলো অবশ্যই প্রবাসে আছে। আর তাছাড়া এখানে এসে সত্যি কথা বলতে কি যে বাঙালি যে ফ্যামিলিগুলোকে আমরা সবাই পাইছি, একদিক থেকে খুব ভালো, আবার একদিক থেকে একটু কষ্টের। ভালো যেদিকে সেটা হলো আমার এক্সপোজার করার, আমার অনেক কিছু জানার, অনেক কিছু দেখার যেরকম সুযোগ হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের অবস্থান বিদেশে আমরা যেভাবে কাজ করছি, যেভাবে উপস্থাপনা করছি, সেটা একটা ভালো সুযোগ আসছে, যেটা কিনা দেশে থেকে অতটা ছিল না। পরিধিটা বড় করার জন্য এবং এক্সপিরিয়েন্সটা ওয়াইডার করার জন্য ইন্দোনেশিয়াতে আমি চান্স পেয়েছি। ইন্দোনেশিয়ান কোম্পানি আমাকে ইনভাইট করেছে ওদের কোম্পানিতে জয়েন করার জন্য। তো এখানে এসে আমার এনার্জির ইয়েটা অনেক বেড়ে গেছে। এক্সপিরিয়েন্স গেইন করার সাথে সাথে পরিধিটা যত বড় করা যায়, এক্সপিরিয়েন্সের ওয়াইড করা যায়, তত ভালো। আমার দেশের সাথে টাচ কিন্তু সবসময় অফ অ্যান্ড অন বজায় আছে। কাজের ফাঁকে সময় পেলে সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের পাশে বাংলাদেশি রেস্টুরেন্টের মালিক ও শ্রমিকরা মেতে ওঠেন গান বাজনায়। তাদের এমন মুহূর্ত এবার থাকবে একটি প্রতিবেদনে। সিঙ্গাপুর অনেক সাজানো একটি শহর। শিক্ষা, চিকিৎসা, পর্যটন সব খাতেই উন্নত বিশ্বের সাথে এগিয়ে চলেছে দেশটি। প্রচুর বাংলাদেশি এখন বসবাস করেন চোখ জুড়ানো এই শহরে। বাংলাদেশি বিভিন্ন কর্মজীবীদের একটা বড় অংশ সপ্তাহে একদিন একত্রিত হন মোস্তফা সেন্টারে। এই মোস্তফা সেন্টারের আশেপাশে রয়েছে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট। কাজের ফাঁকে সময় পেলেই এখানকার রেস্টুরেন্টের মালিকরা শ্রমিকদের নিয়ে গান বাজনায় মেতে ওঠেন। প্রবাসী কর্মীদের এই উৎসব হয়ে ওঠে এক অন্যরকম মিলন মেলায়। এই উৎসবের মূল আয়োজন করেন সিঙ্গাপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ আল আমিন ইকবাল। বিনোদনের এই আয়োজনে নিজেও গান পরিবেশন করেন তিনি। প্রবাসী কর্মীদের এই উৎসবে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের নাগরিকও। বাংলা গানের প্রতি তাদের রয়েছে ব্যাপক আকর্ষণ। দেশ থেকে দূরে থাকা প্রবাসী কর্মীদের একটি প্রশান্তি আনাই এই আয়োজনের লক্ষ্য। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান এবং জার্মানির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেওয়ান মোহাম্মদ নূর হোসেন। অনুষ্ঠানের শুরুতেই আপনাকে বলবো যে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর সেই সাথে আপনিও আমাদেরকে আজকে স্টুডিওতে এসেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথাও আপনার কাছ থেকে আমরা শুনবো। তো মেজর জেনারেল মাসুদ রেজওয়ান, মানে অনুষ্ঠানের শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনি এখানে দায়িত্ব নেবার পর অনেকগুলোকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন যে পুরো অধিদপ্তরকে ঢেলে সাজানোর। তো এই ঢেলে সাজানোর একটা অংশ ছিল যে প্রবাসীদের কত দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট তাদের হাতে পৌঁছে দেওয়া যায়। তো আমি ঠিক বলবো যে এরই মধ্যে আপনি দু একটি দেশ ঘুরেছেন এবং প্রবাসীদের উচ্ছ্বাস দেখেছেন। আমরাও জেনেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট চলে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে এখন নিয়ে কিছু বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে পড়ে যে 2016 সালের জানুয়ারিতে আমরা যখন আমেরিকা গিয়েছিলাম, আমাদের একটা টিম গিয়েছিল, সেখানে প্রবাসী ভাইদের রিকোয়েস্ট ছিল যে পাসপোর্টটা কত দ্রুত পৌঁছানো যায়। বর্তমানে তারা $100 করে ফি দিচ্ছে। তারা বলছে যে যদি প্রয়োজন হয় আরও $50 বেশি নেন আমাদের কাছ থেকে, বাট পাসপোর্টটা দ্রুত পৌঁছানো যায় কি না, সেই ক্ষেত্রে কি স্টেপ নেওয়া যায়। তো সেই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ আলাপ করেছি। আমি একদিন দেখতে পেলাম যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কানাডার ভিসার জন্য আমাদের এই দেশ থেকে পাসপোর্ট পৌঁছানো হচ্ছে সিঙ্গাপুরে, সেটা ডিএইচএলের মাধ্যমে। তো আমাদের
ক্যানাডার ভিসার জন্য যদি ডিএইচএলের মধ্যে পাসপোর্ট পৌঁছানো যায়, তাহলে আমাদের বাংলাদেশের সমস্ত বাঙালিদের পাসপোর্টটা বিভিন্ন এমবেসিতে ডিএইচএল অথবা ফেডারেল এক্সপ্রেস অথবা টিএনটির মধ্যে পাঠানো যাবে না কেন? সেই প্রেক্ষিতে আমরা একটু কাজ করেছি। আমরা একটা মেরিট উপস্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অনুমোদন এনেছি যে আমরা এই কাজটা করতে চাই। ওনার অনুমোদন পাওয়ার পরেই তারপরে আমরা ওপেন টেন্ডারে গেলাম এবং ওপেন টেন্ডারে যাওয়াতে আমরা লোয়েস্ট পেলাম ফেডারেল এক্সপ্রেস। ফেডারেল এক্সপ্রেসের সাথে আমাদের এগ্রিমেন্ট হলো, আমরা এই দেশ থেকে যে পাসপোর্টটা মানে এখানে পাঠাবো, সেই পাসপোর্টটা তারা 3 থেকে 7 দিনের ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাবে। এবং আশেপাশের কান্ট্রিগুলিতে আমি এখন যা দেখতেছি মাত্র 2 দিনে পৌঁছতেছে। আশেপাশে কোন দেশগুলো? স্পেশালি সিঙ্গাপুর, মালয়েশিয়াতে এবং আপনার দুবাইতে ওরা 1 দিন 2 দিনে পৌঁছে যাচ্ছে পাসপোর্ট। অর্থাৎ প্রথম স্টেপ যেটা এখান থেকে যাওয়ার পর প্রথম যে হাবটা ওখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে, তারপরে একটু বিলম্ব। সব ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলোতে পৌঁছতে কতদিন সময় লাগছে? লাইক আমেরিকা, কানাডা? আমি এই পর্যন্ত যত তথ্য পেয়েছি হাইস্ট 7 দিন লেগেছে। কোথাও বেশি লেগেছে, সেটা আবার অন্য কারণে। সেটা হলো যে এই প্রথম বাংলাদেশ থেকে এইভাবে পাসপোর্ট যাচ্ছে একসাথে। আপনার ধরেন যে 500-600 পাসপোর্ট যাচ্ছে, হেভি ওয়েট। এই পাসপোর্টগুলি যখন যাচ্ছে তখন এয়ারপোর্টের কাস্টমস ধরতেছে হঠাৎ করে বাংলাদেশ থেকে এত বড় বক্স আসতেছে কেন। তো আমাদের সাথে যে এগ্রিমেন্টটা ছিল ফেডারেল এক্সপ্রেসের, যে তার দায়িত্ব হলো আমাদের এমবেসির ঠিকানায় পৌঁছে দিতে হবে। আমি ইন বিটুইন কী হবে সেটার দায়িত্ব আমার না, আমি সেভাবে এগ্রিমেন্টটা করেছি। এবং এমবেসি থেকে তারপরে কি তাদেরকে ফোন করে? জি, তারপরে এমবেসিতে ফোন করা হচ্ছে। এখন ফেডারেল এক্সপ্রেস সেই কাজটা সুন্দরভাবেই করছে। এখন প্রথম দিকে কিছু কিছু দেশে আপনার ওই কাস্টমসের প্রবলেমের জন্য একটু বিলম্বিত হয়েছিল, বাট এখন সব দেশে সুন্দর মতো সবাই যখন বিষয়টি জেনে গেল যে বাংলাদেশ থেকে এই প্রসেসগুলো ফলো করা হচ্ছে, তার জন্য হয়তো বা সময় এখন সহজে যাচ্ছে। এবং আমি রিসেন্টলি জেদ্দা গিয়েছিলাম এবং ওখানে কনসুলার জেনারেল ওই দিন রোজার ইফতারে উনি একটা আয়োজন করেছিল, বাঙালিদেরকে দাওয়াত দিয়েছিল। ওখানে তারা প্রায় 500 থেকে 600 বাংলাদেশি আসছিল। সবাই খুব প্রশংসা করলো আমাদের এই স্টেপটাকে, যে আপনারা এত অল্প সময় যে আমাদের এখানে পাসপোর্ট পৌঁছাই দিচ্ছেন, এটার জন্য আমরা সরকারকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি আপনার অধিদপ্তরকে। বাংলাদেশিও যারা পাসপোর্ট করতে যায় তাদের একটা দাবি ছিল যে 5 বছর মেয়াদ থেকে সেটা 10 বছরে মানে করা যায় কিনা, এই বিষয়ে কোনো উদ্যোগ আছে কিনা? না, যে এটা আপনি ঠিকই বলেছেন, এটা অনুমোদন অলরেডি হয়েছে সরকারের কাছ থেকে, আমরা অনুমোদন নিয়েছি। এখন আমরা যেই পাসপোর্টটা আমরা এখন ইস্যু করছি, সেই পাসপোর্টটা কিন্তু আপনার 5 বছরই কোনো রকমের চলে, বিকজ কাভার পেজটা অতটা কোয়ালিটি মেনটেন করা হয় না, এবং এই কোয়ালিটি দিয়ে এটা 10 বছর ডিউরেবল হবে না। সেই জন্যই আমরা এই পাসপোর্টে এখন 10 বছর দিতে চাচ্ছি না অথবা পারছি না। আমরা এখন যে ই পাসপোর্টে যাওয়া আমাদের যে প্ল্যান হচ্ছে, সেখানে আমি অলরেডি স্পেক যেভাবে তৈরি করেছি, সেখানে কাভার পেজটা খুব সুন্দর হবে, ভিতরে যে ডাটাবেস থাকবে সেটা 10 বছর পর্যন্ত সেটা যেন টেকসই হয়, ভিতরের পেজ এবং বাইরের কাভার পেজ সহ সেইভাবে সেই ধরনের স্পেসিফিকেশন না দিলে কিন্তু জনগণের সাথে আমাদের মনে হয় যে আমরা হয়তো চিট করব। তো আপনার কাছে চলে যাব যে এই যে পাসপোর্ট খুব দ্রুত সময়ের মধ্যে চলে যাচ্ছে, আপনি তো জার্মানিতে দীর্ঘদিন হলো বসবাস করছেন, প্রায় 32 বছর, এবং সেখানে ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো পাসপোর্ট নিয়ে আগে যে আপনাদের একটা হয়রানি বা একটা যে আক্ষেপ ছিল, এইটা হওয়ার পর থেকে আপনারা এখন কিভাবে সেটা সফলতা ভোগ করছেন? এই পাসপোর্টের জটিলতাটা এখন আর নেই। যে আগে প্রবাসীরা জার্মানিতে যেভাবে বাঙালিরা এই পাসপোর্টের জন্য একটা অসুবিধা ভোগ করতো, সময় লাগতো, এই সময়টা এখন আর নেই। মানে পাসপোর্ট দেরিতে পাবার কারণে কি কি সমস্যা আপনারা ফেস করতেন সেটা যদি বলতেন, এবং এখন দ্রুত পাবার কারণে এখন কি কি সমস্যা দূর হয়ে গেছে? পাসপোর্ট না হলে তো ও দেশের সরকার আপনাকে পাসপোর্ট ছাড়া কোনো কিছুতে ভিসা দিবে না। ওদের দরকার ভিসার, আমাদের দরকার ভিসার, ওদের দরকার পাসপোর্ট। যারা লিগেল ওয়েতে লিগেল ভিসার জন্য যারা অ্যাপ্লাই করে, তাদের প্রথমেতে পাসপোর্টের প্রয়োজন। খুব দ্রুত সময় হওয়ার কারণে সেটা হয়তো আর কোনো সমস্যাই থাকছে না। এটা আর এখন কোনো সমস্যা। আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে শুধু জার্মানি না, প্রত্যেক দেশেই আমাদের বাংলাদেশি যারা ওখানে জব করছে অথবা লেখাপড়া করছে, ওনারা হয়তো লাস্ট মোমেন্টে এসে দেখে যে পাসপোর্টের মেয়াদ নাই অথবা পাসপোর্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে, এখন জরুরি ভিত্তিতে পাসপোর্ট করা দরকার। হয়তো 15 দিন অথবা 1 মাস টাইম আছে তার হাতে। সেই সময় যখন সে অ্যাপ্লাই করে, তখন যদি পাসপোর্টটা আমার এখান থেকে তৈরি হওয়ার পরে তার যাইতে 2 মাস 2.5 মাস নিত, যে সময়টা নিত, আগে আমরা ডিপ্লোম্যাটিক ব্যাগে পাঠাতাম,
সেটা কোনো ট্র্যাকিং সিস্টেম ছিল না, অর্থাৎ পাসপোর্টটা এখান থেকে পাঠানোর পরে এটা কোন দেশে আছে, কোথায় আছে, কতদিনে পাবে, এটা কেউ জানতে পারতো না, বলতে পারতো না। তো এই যে সমস্যাটা ছিল, এখন এত অল্প সময় যাচ্ছে, তাতে সে জানে যে আমাকে যদি কেউ ফোন করে, আমাকে অনেকেই ফোন করছে যে স্যার আমার পাসপোর্টটা এখন কোন জায়গায়, আমরা কিন্তু ট্র্যাকিং করে বলে দিচ্ছি যে তোমার পাসপোর্টটা কালকে পাবা অথবা 3 দিন পরে পাবা। আবারও আপনার কাছে আসবো। আপনি প্রায় 32 বছর হলো জার্মানিতে বসবাস করছেন। তো এই মানে আপনার শুরুর জীবনটা কেমন ছিল, আর এখন কোন সেক্টরে সেখানে আপনি ব্যবসা করছেন? প্রবাস জীবনটা সত্যি কথা বলতে গেলে সবার জন্য কষ্টকর, প্রথমত একটু সারভাইভ করে ওঠাটা। তো ইতিমধ্যে এই 32 বছরে এখন একটা চূড়ান্ত সীমানায় আসছি, সেটা হচ্ছে যে আমি ছোটোখাটো একটা টেক্সটাইলের ব্যবসা করি, যেটা বাংলাদেশ থেকে আমি এগুলি নেই টেক্সটাইল। ওইখানকার বিভিন্ন প্রতিষ্ঠানে ইউনিফর্ম হিসাবে তারা ইউজ করে, যে ওদেরকে ওদের কোম্পানির লোগো দিয়ে প্রিন্ট করে অথবা এমব্রয়ডারি করে তাদেরকে ওদের নাম দিয়ে এটা ওদের কাছে সেল করি। তবে এটা ভালো একটা উদ্যোগ, আরও যদি বড় আকারে করা যেত মনে হয় আরও ভালো হতো। তো আপনি যখন শুরুতে ওখানে কর্মসংস্থানের জন্য পা রাখেন, তো মানে ঠিক তখনকার লাইফটা কেমন ছিল? তখনকার লাইফটা আসলে এটা আপনাকে বোঝানো যাবে না, যে ওই লাইফটা যে একটা পিচ্ছিল একটা পথ ছিল যখন আমি গেছি ওইখানে। যখন আমি ওই দেশে গেলাম তখন হঠাৎ করে তো সব কিছু পাওয়া যায় না, এটার জন্য আপনাকে অনেক শ্রম, অনেক সময়, সব কিছুই আপনাকে ব্যয় করতে হয়েছে। তো এটা অনেক অ্যাঙ্গেলেই মানে অনেকভাবে এটা আমি করেছি। তো করার পরে এক পর্যায়ে গিয়ে ওই দেশের লিগ্যাল ভিসা অর্জন করতে সক্ষম হয়। দেওয়ান মোহাম্মদ নূর হোসেন, আপনি একটু বলবেন যে আসলে বাংলাদেশ থেকে যারা সেখানে যায় মূলত কোন সেক্টরে কাজ করার সুযোগ বেশি পায় বা কাজ করার সুযোগ আছে? ওইখানে প্রথমত যারা যায় তারা বেশিরভাগ রেস্টুরেন্টেই কাজ টাজ করে, আর স্টুডেন্ট যারা আছে তাদের জন্য অপরচুনিটি আছে যে তারাও রেস্টুরেন্টে একটা পার্ট টাইম জব করতে পারে। ওদের কাছ থেকে আবার লিগ্যাল ভিসা নিতে হয়, লিগ্যাল ওয়ার্ক পারমিট নিতে হয়, নিয়ে তারপরে করতে হয়। রেস্টুরেন্ট জবটাই প্রথমত শুরু করে, তারপরে এক একজন এক এক দিকে যে দিকে সুবিধা করতে পারে ওই দিকে চলে যায়। আবারও মেজর জেনারেল মাসুদ রেজওয়ান আপনার কাছে আসব, যে প্রবাসীদের অনেকগুলো সমস্যার একটা অংশ জুড়ে থাকে এই পাসপোর্ট নিয়ে, যেটা বিলম্ব হওয়ার একটা বড় অভিযোগ থাকে, সেটা এখন আর নেই। কিন্তু তাদের আরও একটা বিষয় থাকে যে তারা সবসময় একটি কথা বলে যে পাসপোর্ট পেতে বিলম্ব হওয়ার তারাও একটা কারণ মনে করে যে পুলিশ রিপোর্টের যে বিষয়টি, অর্থাৎ দেশে যখন কোনো গ্রাম অঞ্চলে বা জেলা শহরে তাদের বাসাতে পুলিশ যায়, তো তাদের একদম ওপেনলি আমাদেরকে একটি বিষয় বলেছে যে পুলিশ সেখান থেকে একটা বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করে, এবং যেটা অনেক সময় তারাও এই বিষয়টাকে একটু অন্যরকমভাবে দেখে। আপনি পয়েন্টটা ঠিকই বলেছেন যে শুধু প্রবাসীদের না, বাংলাদেশি যারা তাদেরও প্রথম পাসপোর্ট করার সময় কিন্তু পুলিশ ভিশন হয়। তো পুলিশ ভিশনটা হয় অ্যাকচুয়ালি যে যার পাসপোর্টটা হচ্ছে সে আদৌ বাংলাদেশি কিনা, সে শুধু বাংলায় কথা বলতে পারলে কিন্তু বাংলাদেশি নয়। তো সেই জন্য পুলিশ ভিশনটা দরকার আছে, প্রয়োজনীয়তা আছে, সেই জন্যই এখনও আমরা পুলিশ ভিশন চাই। কিন্তু পয়েন্ট হলো যে শুধু নাগরিক সহজে করা যায় না, শুধু নাগরিক হওয়ার কারণে আমাদের যে এখন ন্যাশনাল আইডি, আমাদের চোখের আইরিশ নেওয়া হচ্ছে, 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, তো সেখানেই তো আপনার সেই ডাটার সাথে যদি আপনাদের ডাটা বেস এক করে দেওয়া হয়, আপনারা তো ইজিলি পেয়ে যাচ্ছেন সে আসলে বাংলাদেশের নাগরিক কিনা। আপনি অত্যন্ত সুন্দর উপস্থাপন করেছেন। আমরা কিন্তু অলরেডি ন্যাশনাল আইডি কার্ডের সাথে আমাদের ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের সফটওয়্যার ইন্টিগ্রেট করেছি, আমরা ইউজ করছি অলরেডি। কিন্তু কথা হলো যে আগের যে ন্যাশনাল আইডি কার্ডটা, সেই আইডি কার্ডটা কিন্তু কুইক ফেক হয়ে গেছে, এবং অনেকের কাছে মানে যেটা দেওয়া হচ্ছে তার চেয়ে ভালো ভালো ন্যাশনাল আইডি কার্ড আছে। তো এই কুইক ফেক হওয়াতে, কপি হয়ে যাওয়াতে ওই আইডি কার্ডটাকে কিন্তু আমরা গ্রহণ করতে পারি নাই। তো যেহেতু ওইটার ইউজ করা হচ্ছে না, এখন যেহেতু স্মার্ট আইডি কার্ডে যাচ্ছে, স্মার্ট আইডি কার্ডে আপনি দেখেন আপনার চোখের কর্নিয়া নিচ্ছে, 10টা ফিঙ্গার নিচ্ছে, আপনার এলাকায় যে কনফার্ম করে কিন্তু স্মার্ট আইডি কার্ড দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে স্মার্ট আইডি কার্ড যারা নিয়ে আসবে
তাদের বেলায় পুলিশ ভিশন আদৌ মাস্ট হবে কিনা সেটা একটা প্রস্তাব হয়তো সরকার চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু এখানে আরেকটি বিষয় কিন্তু চলে আসে যে আমি যদি মামলার এজাহারভুক্ত আসামি হই বা আমার যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, সেটা যদি আপনাদের ন্যাশনাল আইডির সাথে আপনাদের ডাটাবেজ একত্রিত করা হয়, কিন্তু এই বিষয়গুলো কিভাবে করে আপনারা বুঝতে পারেন? আমরা কিন্তু এসবির সাথেও ইন্টিগ্রেটেড করা আছে, পুলিশের সাথে ইন্টিগ্রেট করা আছে। সুতরাং আপনি যেটা বললেন, যদি কেউ খুনি কেসে আসামি হয় অথবা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য সে দেশে বেরো যেতে পারবে না, তার বিচার হবে, আরও কতগুলি যে পুলিশে আসে দেশবিরোধী কোনো কাজ করেছে কিনা, এই ধরনের লোকগুলোকে আপনারা যদি আমাদেরকে যদি ডাটাবেজে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা জানতে পারবো যে হি ইজ ব্ল্যাক লিস্টেড, তাকে আমি পাসপোর্ট দিব না। তখনই সম্ভব হবে যখন নাকি সবাই স্মার্ট আইডি কার্ডটা পাবে। সেক্ষেত্রে তারপরও আরেকটা জিনিস হবে যে এসবি যদি অথবা পুলিশ যদি সঙ্গে সঙ্গে যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য যাদেরকে ব্ল্যাকলিস্ট করে তাদের নামটা যদি আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়, তাহলে হয়তো আমরা মনে হয় এই পুলিশ ভিশনটা আরও সহজ করা যেতে পারে। আর তাছাড়া এখন যে পুলিশ ভিশন যাচ্ছে সেটা যে ওদেরই দোষ একেবারে বলা যায় না, কারণ সরকারিভাবে তারা যে পয়সাটা পায়, ধরেন একটা ডিস্ট্রিক্টের অনেক ভিতরে ইন্টেরিয়র কোনো ভিলেজে যে তাকে ইনফরমেশন নিতে হচ্ছে যে সে ওই গ্রামের লোক কিনা, তো এতটুকু যেতে তার যে খরচ হয় সেই খরচটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমি এটা নিয়ে এসবির চিফের সাথে এবং এসবির যে ডিআইজি ছিল ওদেরকে বলছি, আপনারা এটাকে একটা কেস উপস্থাপন করে এদের জন্য বেশি টাকা চান, তারা হয়তো যদি সাফিসিয়েন্ট টাকা পায়, অর্থাৎ সে যদি এখান থেকে নরসিংদী যায় একটা পুলিশ ভিশনের জন্য, তার যে টাকাটা খরচ হয় সেই টাকাটা যদি সে পায় তাহলে তো সে জনগণের কাছে এক্সট্রা চাওয়ার সুযোগ নাই। কিন্তু সেই সুযোগটা যদি দেয় এবং ওইটা পাওয়ার পরে যদি তারা কেউ অন্যায় করে, তখন ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া যেতে পারত। একটি বিষয়ে জানতে চাইবো যে জার্মানি নিয়ে মানুষের কিন্তু অনেক আগ্রহ আছে, স্পেশালি বাংলাদেশিদের, কারণ ইউরোপের একটি উন্নত দেশ। তো আপনি মানে ঠিক বলবেন যে আসলে বাংলাদেশিরা যে আগ্রহ নিয়ে জার্মানি যাবার স্বপ্ন দেখে কিংবা জার্মানিতে কর্মসংস্থানের স্বপ্ন দেখে, ওখানে যাবার পর তাদের সেই স্বপ্নটুকু কতটুকু স্টেবল থাকে? এটা একটু ধৈর্যের ব্যাপার। ওইখানে যাওয়ার পরে ওদের মূলত যাওয়ার পর ওকে ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। যেই এইম করে ওনারা যায় জার্মানির উদ্দেশ্যে, কেউ যদি লেখাপড়া করতে যায় তাকেও লেখাপড়া করতে হবে, সময় দিতে হবে। সময়ে সব কিছু আপনার ভিতরে যদি কোয়ালিটি থাকে, আপনি সঠিক রাস্তায় বেরোয় আসবেন। আপনি যেটা বললেন যে ধৈর্য এবং কোয়ালিটি, ঠিক বাংলাদেশিদের মধ্যে এই দুটো জিনিসের আপনি তো ওখানে দেখছেন, ধৈর্য এবং কোয়ালিটির জায়গাটাতে কতটুকু শক্ত অবস্থায় তারা দাঁড়িয়ে থাকে? না, ও শক্ত অবস্থায় মোটামুটি সব বাঙালিরই প্রতিষ্ঠিত এখানে যারা আছেন শক্ত অবস্থানেই আছেন এবং ওনাদেরও এখন ফ্যামিলি বড় হয়ে গেছে। বাচ্চারা এখন কেউ ডক্টর, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নানান ধরনের বেছে নিয়েছেন, ওনারা জব করতেছেন, ভালো অবস্থানেই আছেন জার্মানি। আচ্ছা, বাংলাদেশিরা যখন ওখানে অবস্থান করে তো ওখানকার মানে ঠিক সামাজিক প্রেক্ষাপটটাকে তারা কতটুকু গ্রহণ করতে পারে? অর্থাৎ একটা সংস্কৃতি থেকে যখন আরেকটা সংস্কৃতিতে তারা পা রাখে, তাদের জন্য কতটুকু আনন্দের হয় কিংবা সেটা অনেক বাধা পায়, এই জায়গাটা আসলে কীরকম? আসলে বাধা ঠিক না। জার্মান সংস্কৃতি সামাজিকতাটা একটা হচ্ছে ভিন্ন রূপের, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা নিয়মের ভিতরে আছে। আপনাকে সমস্ত কিছু ওরা করে দিয়েছেন, আপনাদের সামনে তুলে ধরেছেন, সব কিছু তুলে ধরেছেন যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, এটা তুমি করবা না, এটা বাধা, এই সিগন্যাল ক্রস করবা না, এখানে পেনাল্টি দিতে হবে। এই নিয়মের যখনই সবাই চলে আসে তখনই সবাই আস্তে 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 করে উপর দিকে উঠে। যতদিন পর্যন্ত সে নিয়মে না আসবে ততদিন পর্যন্ত আর সে ওই জায়গা থেকে বের হতে পারবে। তাহলে কি আপনি বলতে চান জার্মানিতে যে রুলস আছে ওই রুলসকে সবাই মেনে চলে? আমাদের দেশের রুলসের জায়গাটাতে কি কোনো দুর্বলতা আছে যেটা ওখানে গিয়ে তারা মনে করে যে পারফেক্ট? আমাদের দেশে রুলস পৃথিবীর অল ওভার দ্য ওয়ার্ল্ড সেমই, কিন্তু আমাদের দেশের লোকজন হচ্ছে আমাদের দেশের মাটিতে দেশের রুলস তারা অতটুকু করে না। ট্রাফিক যাচ্ছে, সিগন্যাল ক্রস করছে, অথচ রেড সিগন্যাল, ওভারব্রিজ আছে, ওভারব্রিজ ইউজ করতেছে না। এই সমস্ত নিয়ম কানুনগুলো যদি আমরা যদি নিজে সচেতন হয়ে যদি এগুলো করি, আলটিমেটলি যেমন একটা ময়লা ডাস্টবিনে ফেলো, রাস্তায় ফেলো না,
এগুলো সবাই যদি একে একে করে, আমি করি, আপনি করেন, সবাই করে, তাহলে কিন্তু দেশটাও ক্লিন হবে, সবাই কিন্তু নিয়মের ভিতরে চলে আসবে। কিন্তু আমরা এই জিনিসগুলো, এই ছোটোখাটো জিনিসগুলো আমরা কেয়ার করি না। আবারও আসবো আপনার কাছে। মেজর জেনারেল মাসুদ রেজওয়ান, আপনাকে বলবো ই পাসপোর্ট নিয়ে অনেক আগ্রহ বাংলাদেশি প্রবাসী সবার মধ্যেই। কবে নাগাদ এটা আপনারা সামনের দিনগুলোতে আমরা কবে নাগাদ দেখতে পাবো ই পাসপোর্ট বাংলাদেশি এবং প্রবাসীদের হাতে আপনি তুলে দেবেন? ই পাসপোর্ট নিয়ে আমরা খুব দ্রুত গতিতে কাজ করছি। আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব একটা এগ্রিমেন্ট করব। আমরা ড্রাফট প্রজেক্ট প্রপোজাল তৈরি করছি, ওইটার পরেই আমরা আশা করি ই পাসপোর্টে যেতে পারবো। তো এখন যে এমআরপি পাসপোর্ট আছে এটা কিন্তু একটা কোয়ালিটি পাসপোর্ট। এটা কিন্তু তথ্যবহুল। আপনার যে কোনো দেশে গেলে আপনাকে যখন ডাটা পেজটা সোয়েপ করবে তখন সে কিন্তু আপনার ডিটেল তথ্য দেখতে পাচ্ছে। বাট চিপ নাই এই পাসপোর্টে। ই পাসপোর্টে একটা চিপ থাকবে, সেই চিপে আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আপনার সিগনেচার থাকবে, চোখের কর্নিয়া থাকবে, আপনার ফেসিয়াল ইমপ্রেশন থাকবে। সেটা দিয়ে কোনোভাবেই এখনও কিন্তু এমআরপি পাসপোর্টে ফেক করা যাচ্ছে, কিন্তু ই পাসপোর্টে কোনোভাবেই ফেক করা যাবে না, কোনোভাবেই না। তো সেই যেহেতু বিশ্বের 118টি দেশ অলরেডি ই পাসপোর্টে গিয়েছে, আমরা চাই, সরকার চাচ্ছে যে আমাদের পাসপোর্টের একটা মর্যাদা হোক। যে পাসপোর্টটা দেখলে আগে যেমন একটা হেও চোখে দেখা হতো বাঙালিদের পাসপোর্ট, হাতের লেখা পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট দেখলে মানে আরেকটা লাইন করে দিত, সেই জিনিসটা কিন্তু এখন নাই। আপনি কোনো দেশে গেলে এখন সেটা দেখতে পাবেন না। এখন আমরা ই পাসপোর্টে আরও ডিটেল তথ্য সহ আমরা চিপের মধ্যে রাখবো, এবং সেই চিপটা যখন আমরা তৈরি করব, প্রিন্ট করব, তখন ওই প্রিন্টের চিপের মধ্যে সমস্ত তথ্য সিলড অবস্থায় থাকবে, আর কখন এটা চেঞ্জ করতে পারবে না কেউ। শুধু বিভিন্ন দেশ যাদের সাথে আমাদের এগ্রিমেন্ট থাকবে তারা রিড করতে পারবে। কবে নাগাদ আমরা দেখতে পাবো পাসপোর্টের কার্যক্রম? আমরা তো খুব শীঘ্রই চাচ্ছি। এখন এটা তো একটা বিরাট প্রজেক্ট হচ্ছে, বিকজ আমি যদি আরটু অ্যাড করতে চাই যে আমরা এখন বিদেশ থেকে পাসপোর্ট বইটা কমপ্লিট বানানো অবস্থায় কিনে নিয়ে আসি, কিন্তু আমি কয়েকটা দেশে দেখেছি যে যেইভাবে পাসপোর্ট বইটা অ্যাসেম্বল করে কাগজ থেকে, একটা বড় পেপার থেকে, এবং কাভার পেজটা যেটা আলাদা থাকে, তারপরে অ্যাসেম্বল করে স্টিচিং করা হয়, এই জিনিসটা করলে কিন্তু আমরা কয়েকটা মেশিন দিয়ে করতে পারি। তাহলে আমরা যদি পেপার আকারে পাসপোর্ট বইটা আনি এবং বুকলেট কাভারটা যদি পেপার আকারে আনি, আমি যদি এখানে অ্যাসেম্বল করি, তাহলে আমরা দেখেছি যে এটার মূল্য পড়ে হাফ দেন দি অ্যাসেম্বলড ওয়ান। তা আমরা কেন সেটা করব না? আর যেই মেশিন লাগবে সেই মেশিনের মূল্য অত এক্সপেন্সিভ না, এবং আমার মনে হয় যে 2-3 বছরই এটা মেশিনের মূল্য উঠে আমরা প্রফিটে চলে যাব। আমার যে বিশ্বাস, আমরা 6 থেকে 8 মাসের মধ্যে আমরা চেষ্টা করব পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য। ই পাসপোর্টটা আমার হাতে আসার পর এই দুটো, অর্থাৎ যাদের হাতের লেখা পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট, আমাকে ই পাসপোর্টের সাথে কি বেয়ার করতে হবে, নাকি ই পাসপোর্ট আমার থাকলে আর বাকি দুটো পাসপোর্ট আর লাগবে না? না, এখন এখানে পয়েন্ট হলো যে আপনি যখন একটা পাসপোর্ট পাবেন, লেটেস্ট পাসপোর্ট যেটা, সেটাই আপনি ক্যারি করবেন। এখন আপনি ধরেন এমআরপি একটা পাসপোর্ট আছে, সেটা আপনি মাত্র নিয়েছেন, সেই পাসপোর্ট বইয়ে আপনার অলরেডি 5 বছরের জন্য আমেরিকান ভিসা আছে। এখন আপনি ই পাসপোর্ট বইটা পেলেন, আমেরিকান ভিসা কিন্তু পাসপোর্ট টু পাসপোর্ট বইয়ের মধ্যে হ্যান্ড ওভার মানে শিফট করার কোনো সুযোগ নাই। তার মানে আপনার এমআরপি পাসপোর্টটা ক্যারি করতে হবে যদি আপনি আমেরিকান ভিসাটা ইউজ করতে চান। আদারওয়াইজ আপনার যদি ওই পাসপোর্ট বইয়ে এমন কোনো ভিসা না থাকে, তাহলে ই পাসপোর্ট যেটা হবে সেটা ক্যারি করলেই হবে। অর্থাৎ ই পাসপোর্টেই যেটা থাকবে যে টোটাল তথ্য থাকবে, কিন্তু আমি যে কোন কোন দেশ ভ্রমণ করেছি বা কোন কোন দেশ গিয়েছি, এই ইনফরমেশনগুলো কি থাকবে? এই ইনফরমেশনগুলি আমরা যখন আপনার তথ্য চাইবো, যখন আমরা প্রথম বই আপনার ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, সেখানে আমরা অ্যাড করে দেবো যে আপনি কোন কোন দেশে গিয়েছেন। আপনি বলবেন যে আমরা এই দেশে গিয়েছি, সেই তথ্যটা আপনার ফর্ম ফিল আপ থেকে আমরা অ্যাড করে দেবো ওখানে। সেক্ষেত্রে আমার যদি 5 বছরের মেয়াদ থাকে আমেরিকান বা অন্য কোনো দেশের ভিসার ক্ষেত্রে, সেক্ষেত্রেও তো আমাকে সেটা তখন বেয়ার করতে হবে, কারণ সেই দেশে যেতে গেলে তখন আমাকে তো সেটা দেখাতে হবে। তারা যে স্টিকারটা দিয়েছে, যে ভিসা স্টিকারে, যেখানে ওরা যে 5 বছর ভিসা দিয়েছে, সেই ভিসা স্টিকারটা তো আপনি দেখাইতে হবে ওদেরকে। তো সেটা তো আপনার আগের পাসপোর্টে, সুতরাং অবশ্যই আগের পাসপোর্টে ক্যারি করতে হবে, আর আদারওয়াইজ প্রয়োজন নাই। আবারও আপনার কাছে যাব, দেওয়ান মোহাম্মদ নূর হোসেন, যে আপনি প্রবাসী এত বছর হলো আছেন, সেখানকার সুখ দুঃখ অন্যান্য বিষয়গুলোকে খুব কাছ থেকে দেখেছেন, বাংলাদেশেও ছিলেন, ঠিক দুটো দেশের মধ্যে আসলে কোন দেশে থাকাটাকে আপনি বেশি উপভোগ করেছেন?
মাতৃভূমিটাই সবচেয়ে বেশি অগ্রাধিকার আমার পক্ষে, মানে আমি এ পর্যন্ত দিয়ে আসছি। কোন বিষয়গুলোকে আপনার কাছে মনে হয়েছে যে অনেক আনন্দের, তৃপ্তির, আর যেটা প্রবাসের মাটিতে আপনি কখনোই ফিল করেননি, বা প্রবাসটাকে আপনি আসলে কতটুকু আপন করতে পেরেছেন? এখানে আমার সমস্ত পরিবার, মা, ভাই, বোন, তাদেরকে তো আমি আর ওইখানে দেখতে পাই না। আর এখান থেকে যখনই একজন নতুন লোক কোনোদিন বাংলাদেশ থেকে যায়, আর যদি কেউ জানতে পায়, প্রবাসীরা সবাই ঝাঁপায়া পড়ে ওই লোকের কাছে, যে ওই লোকের কাছে যাবে, দুটো কথা শুনবে, কেমন বাংলাদেশ, কি হচ্ছে না হচ্ছে। অনেকে এখান থেকে গেছে হয়তো 15 বছর আসতে পারতেছে না, সে তো সব পুরানোই দেখতেছে, আমাকে দেখতেছে, যারা যারা আছে ওখানে, নতুন তো আর কিছু দেখতে পাচ্ছে না। তখনই যে এখান থেকে যারা যায় তাদের কাছে সবাই ওই পুরনো, ওই যারা 15 বছর 20 বছর আছেন, ওনাদের কাছে যায়, ভাই কেমন বাংলাদেশ, কি অবস্থা, কীরকম উন্নতি, আমরা তো পেপারে এটা দেখি, এনটিভিতে এটা দেখি, এই চ্যানেলে এটা দেখি, কি সত্যি এগুলা, এরকম ধরনের প্রশ্ন করে আর কি। তো আপনি যখন প্রবাসী মাটিতে অবস্থান করেন বা ওখানে বিভিন্ন সময়গুলোতে সময় কাটান, আমাদের যে দেশীয় সংস্কৃতি কিংবা ধর্মীয় উৎসব, এই বিষয়গুলোকে আপনি কতটুকু মিস করেন, বা প্রবাসী মাটিতে থেকে আসলে বাংলাদেশের কোন বিষয়গুলোকে সব বাংলাদেশিরাই মিস করে? যেমন ধর্মীয় অনুষ্ঠান আছে, আমাদের ঈদ আছে, তারপরে অনেক আনন্দ উৎসবই হয়, পহেলা বৈশাখ হয়, যেটা আমরা প্রবাসে করি, কিন্তু ওই তৃপ্তিটা আমরা পাই না, যেহেতু ওইখানে আমাদের সপরিবার নাই। আছে বন্ধু বান্ধব যারা আছে ফ্রেন্ড সার্কেলে, যারা ওইখানে যাওয়ার পরে বন্ধুত্ব হয়েছে তাদের সাথে, তো ওদের সাথে আনন্দ আর এখানে দেশে পরিবারের সাথে আনন্দ ভাগ বাটারা করাটা কিন্তু এক না। আর এখানেই বেশিরভাগ আনন্দটা পাওয়া যায়। আমরা যারা এখান থেকে প্রবাসে যাই তাদের একটাই উদ্দেশ্য থাকে, তার ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট। তো ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট যদি সে আমি যদি আমাকে এস্টাবলিশ করতে পারি, আমার দ্বারা আমার ফ্যামিলির অনেক কাজিনরা আছে, আশেপাশের লোকজন আছে, অনেকেই এটার লাভ্যাংশ ভোগ করতে পারে। তাহলে আপনি কি মনে করেন যে শুধু ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের কারণে মানুষ প্রবাসে যায়? না, ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা হচ্ছে মেন উদ্দেশ্য। তারপরে আপনি প্রবাসে গেলে, বিদেশে গেলে, জার্মানিতে যান, আমেরিকাতে যান, অনেক কিছু শিকার আছে। পাসপোর্ট অফিসে গিয়ে অনেকে হাতের লেখে ফর্ম ফিল আপ করেন, কেউ অনলাইনে ফিল আপ করেন, কেউ ব্যাংকে লিখিতভাবে টাকা জমা দেন, কেউ অনলাইন ব্যাংকিং করেন। আসলে সবচেয়ে সহজ প্রসেস কোনটা? দালালিটা কীভাবে বন্ধ করা যায়, হয়রানিটা কীভাবে বন্ধ করা যায়? আমি প্রথমেই দেখছি যে আমাদের দেশের অল্প শিক্ষিত লোক যারা আসে পাসপোর্ট করতে, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারে না, তখনই দালালের হেল্প নেয়। তো দালাল সেখানে ফর্মটা ফিল আপ করে দিয়ে তাকে 100 টাকার পরিবর্তে 200-500 টাকা চার্জ করে, পরবর্তী তাকে বিভিন্নভাবে ট্র্যাপ করে। এইটা যাতে না হয় সেজন্য কিন্তু আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করাচ্ছি। এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের পাসপোর্ট অফিস আছে, ওখান থেকে তারা ইউডিসির মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারছে, এবং ইউডিসি অনলাইনে ফর্ম ফিল আপটা করে দিচ্ছে। এবং প্রত্যেক ডিস্ট্রিক্টেই আমরা কনফার্ম করেছি যে আমাদের 5টা ব্যাংকের সাথে অনলাইনে ব্যাংকিং করেছি। প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের অনলাইন ব্যাংকিংয়ের যে ব্রাঞ্চ তাদের আছে, তাহলে সে সহজেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছে, অনলাইন ব্যাংকে যে ব্যাংকে টাকা দিচ্ছে। এবং ইন্টারেস্টিং হলো, আপনি যখন অনলাইনে ব্যাংকে টাকা দিবেন, জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মেসেজ আসছে যে ইউর মানি ইজ ডিপোজিটেড, অ্যামাউন্টটা বলে দিচ্ছে। তো এখন অনলাইন ব্যাংকিং, অনলাইন ফর্ম ফিল আপ যদি হয়ে যায়, তাহলে এই আসার পরে যে পাসপোর্ট অফিসে যে হাতে লেখা ফর্ম ফিল আপ করে যে দালালিটা হবে, সেটা কিন্তু হওয়ার একেবারেই সুযোগ নাই। তাহলে আপনি আরও ইন্টারেস্টিং হলো, আরও ইন্টারেস্টিং হলো যে অনলাইনে ফর্মটা ফিল আপ করলে তার তথ্যটা কিন্তু অলরেডি আমার সেন্ট্রাল সার্ভারে চলে আসতেছে, এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি যে তার নাম্বারটা ক্লিক করলেই যে তার সমস্ত তথ্য চলে আসছে। আমার ক্লার্কের কিন্তু অতটা সময় লাগে না তার ফর্ম। তাহলে এটা অবশ্যই সবাইকে বলা হবে যে সবাই যেন অনলাইন অনলাইন ব্যাংকিং, যে আমি অবশ্যই এনটিভির মাধ্যমে দেশবাসীকে এবং প্রবাসীবাদীকে জানাতে চাচ্ছি যে আপনারা অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এবং অবশ্যই অনলাইন ব্যাংকিংয়ে টাকা জমা দেবেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ মেজর জেনারেল মাসুদুজ্জামান আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমিও আপনাকে তথা এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে স্পেশালি যে প্রবাসী ভাই বোনদের নিয়ে যে আপনারা যে প্রোগ্রামটা করছেন, এটা সত্যি একটা প্রশংসনীয় অনুষ্ঠান। যে এই অনুষ্ঠানের মাধ্যমে ভাই বোনরা জানতে পারছে কি কি সমস্যা তারা ফেস করছে, এবং তাদের সমস্যাটা আপনারা আনতেছেন, এবং সেই সমস্যাটা আবার অন দ্য স্পট আমরা আমাদেরকে ডেকে, এবং অনেকেই আপনারা ডাকছেন, ডেকে তাদের তথ্যটা
কীভাবে তারা সমস্যার সমাধান করতে পারে সেই তথ্যগুলি আপনারা উপস্থাপন করছেন। এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আর একইভাবে আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাচ্ছি যে যদি কেউ কোনো সমস্যা ফেস করেন, আমার ডোর অলওয়েজ ওপেন। আমি আমাদের ওয়েব পেজে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এনি টাইম এনিবডি ইউ ক্যান কল মি, ইউ ক্যান সেন্ড দি মেসেজ, ইউ ক্যান সেন্ড দি ইমেল। আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের রেসপন্ড করবো। সবাইকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জার্মানি প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেওয়ান মোহাম্মদ নূর হোসেন আপনাকেও। আপনাদেরকেও ধন্যবাদ, এনটিভির পরিবারকে ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। তো আপনাদের অনুষ্ঠানটা সত্যি প্রশংসনীয়। এর মাধ্যমে প্রবাসীরা অনেক কিছু জানতে পারে। যেমন আজকে আমি অনেক কিছু তথ্য যেটা আমি জানতাম না জানতে পারছি আপনাদের মাধ্যমে, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সাহেবের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রবাস এবং দেশে দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের কাছে কোনো প্রশ্ন থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জেনে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক প্রবাস জীবন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন probasjibon@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।